एएसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমাদের এসকে লাইভে এখন মহা কভারেজ। আমাদের শিলিগুড়ি শহরে পৌর নির্বাচন আসন্ন এবং এই পৌর নির্বাচনকে মাথায় রেখে আমাদের এই এসকে লাইভে আমরা শুরু করেছি মহা কভারেজ। বিভিন্ন এলাকার বিভিন্ন পার্টির বিভিন্ন কাউন্সিলর যারা প্রার্থী হয়েছে তাদেরকে আমরা আপনাদের সামনে হাজির করছি এবং সরাসরি আমরা তার সঙ্গে কথা বলছি, তাদের প্রতিশ্রুতি, তাদের অঙ্গীকার আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসছেন 47 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নির্মল বাগচি। নমস্কার নির্মলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই এসকে লাইভে আসার জন্য। আমি প্রথমে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাইছি। সেটা হচ্ছে যে যতদূর আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনি ডিফেন্সের লোক এবং সেরকমভাবে যে আমরা যেরকম দেখি যে একেবারে সেই ছোটোবেলা থেকে রাজনীতি করে তারপরে একটা নেতা হয়ে এরকমভাবে তারপরে ভোটে এসছেন, এরকমটা আপনার না, এরকম না। তো আমি অ্যাকচুয়ালি আমার 47 নম্বর ওয়ার্ডেই আমার জন্ম, আর ওখানেই আমার বড় হওয়া। বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল থেকে আমার পড়াশুনো। তারপরে পড়াশুনো চলতে চলতেই আমি ওই সময় ফোর্সের চাকরিতে চলে যাই। দীর্ঘ 24 বছর আমি ভারতবর্ষের সমস্ত সীমান্তে কাজ করেছি। তার মানে শিলিগুড়ি শহর থেকে বাইরেই ছিলেন? বাইরেই ছিলাম। ইভেন আমার ম্যাক্সিমাম সার্ভিস ছিল কাউন্টার ইনসার্জেন্সি, যেরকম ধরেন শ্রীনগর, পাঞ্জাব, নর্থ ইস্টে, এরকম আমার 15 বছর কাউন্টার ইনসার্জেন্সির ডিউটি ছিল, যাকে আইএস ডিউটি বলে। তো এই ডিউটি করে ফিরে আসলাম 24 বছর পরে। আর এসে বাড়িতে একটা ছোট দোকান নিয়ে বসে আছি। তো হঠাৎ করে আপনি মনস্থির করে ফেললেন যে? না, হঠাৎ এটা না। আসছি আমি 2011-তে ভিআরএস নিয়ে। তো দোকান করতে করতে রাস্তার উপরে আমার দোকান, মেন রোডে, বাড়িও সাথে। তো অনেক কিছু দেখতে পারলাম। আমি অ্যাকচুয়ালি রাজনীতি কতটা কোনোদিনই পছন্দ করতাম না, কিন্তু দেখলাম যে না, কিছু মানুষের জন্য মানুষ আসে আমার কাছে সাহায্যের জন্য, কাজ করার জন্য। আর যে সময় আমি সার্ভিসে ছিলাম, ছুটিতে আসতাম, সে সময়ও আসতো মানুষ আমার কাছে। তো দেখতে দেখতে এখন আরও বিশেষ করে আসে। তো মানুষের কাজে গেলে পরে তো আমি ভাবলাম যে কিছু পাওয়ার দরকার, যেগুলো সরাসরি সরকার ছাড়া, মাধ্যম ছাড়া হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেল লাইন। একটা গরিব মানুষকে মেডিকেল লাইনে নিয়ে গেলে আমি হয়তো 500 টাকা তাকে একটা ওষুধের খরচা দিতে পারি, কিন্তু তাকে কোনো ডাক্তারের কাছে একটু বলে গিয়ে যে তার সেবাটা হোক বা তাকে নিয়ে যাও, এগুলো আমি পারি না। তো আমি এই কারণে এসব কিছু দেখলাম অরিজিনালি যারা বৃদ্ধ, যাদের কোনো ইনকাম সোর্স নেই, তাদের বৃদ্ধ ভাতা পাচ্ছে না, অনেক রকম অসুবিধা। আপনারা নিশ্চয়ই জানেন, বছর দেড়েক আগে একজন শিলিগুড়ি আমার ওই এলাকা থেকে একজন ড্রাগসের মাফিয়া ধরা পড়েছিল। আমি তার আগের থেকে আমি ড্রাগসের প্রতি আন্দোলন চালাচ্ছি, প্রত্যেকটা আন্দোলন করি, অ্যান্টি ড্রাগ একটা মুভমেন্ট করেছি। সেখান থেকে প্রত্যেকটা যারা ভিকটিম পরিবার, তারা আমার কাছে আসে, তারা সাহায্য চায়, কিন্তু আমি দেখলাম যে না, এটা একলা ওইভাবে হচ্ছে না। তো কারো না কারোর মাধ্যমে গিয়ে কোনোভাবে এটাকে আরও আলোড়ন সৃষ্টি করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ড্রাগসের যে ব্যাপারটা, সেটা মেন কেন্দ্রবিন্দু হয়ে গেছে আমার প্রতিবেশী এলাকা। সারাটা দিন শিলিগুড়ি যত নেশাখোর আছে, টোটালি আমাদের ওই রোড দিয়ে যাতায়াত, ম্যাক্সিমাম হাই স্পিডে গাড়ি চালায়, প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। ছোট বাচ্চারা এপার ওপার রাস্তা হতে পারছে না, বয়স্কদের তো ছেড়েই দিন। তার মানে মোটামুটি একটা সোশ্যাল সার্ভিস করার জন্য আমি সোশ্যালের জন্য, আমি কোনো রাজনীতির জন্য এখানে আসি। সেই জন্যই আমার আপনার কাছে প্রশ্নটা, যেটা আমরা অন্যান্য প্রার্থীদেরকে করছি না, আপনাকে স্পেশালি করছি। সেই ক্ষেত্রে কোনো একটা আদর্শকে বেস করে আপনার তো বিজেপির আদর্শ অবশ্যই। যদি আমার মনে হলো যে আমি যদি কাউকে কোনো আদর্শকে আমাকে মেনে নিতে হয়, আমার ভারতীয় জনতা পার্টি, যেহেতু আমি রাষ্ট্রের সাথে যুক্ত ছিলাম, রাষ্ট্রপ্রেম আমার মধ্যে আছে, তো জাতি দেশ আমার কাছে সর্বোপরি। তা এই দলটারই প্রথম কথা হচ্ছে দেশ আগে, রাষ্ট্র আগে। তো আমার মনে ওটাই ছুঁয়ে গেছে, সেই কারণে আমি এই দলটাকে চুজ করলাম। হ্যাঁ, কিন্তু এরকমও আমরা শুনতে পেরেছি, যেমন ধরুন বিরোধীরা যেটা অভিযোগ করে আপনাদের সম্পর্কে, আপনি এখন বিজেপির ক্যান্ডিডেট, তো আপনাদের দল সম্পর্কে বিরোধীরা, আমি পরে আপনার ওয়ার্ডের প্রশ্নে নিশ্চয়ই আসব, যে একটা হিন্দু মৌলবাদী, একটা আরএসএস এবং একটা
একটা কমিউনালিজম ফিলিংস বিজেপির মধ্যে আছে, সে মানবেন এই কথা? না, আমি মানতে পারবো না, কারণ আমি তো সেটা দেখে আসিনি, বা আমি এখনো পর্যন্ত আজকে 3-3.5 বছর হয়ে গেছে যুক্ত হয়েছে, তো আমি এরকম ধরনের কিছু পাইনি। হ্যাঁ, আমার দেশপ্রেম আছে, যেহেতু আমি একটা ফোর্সে চাকরি করি, সেটা এর মধ্যে দেখতে পাচ্ছি। এই দলটার মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দেশপ্রেম জিনিসটা, রাষ্ট্রপ্রেম জিনিসটা হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। রাষ্ট্র ছাড়া নিচে ছাড়া ওরা আমাদের মনের মধ্যে আর কিছুই নেই, কিছু পাওয়া চাওয়া এটার মধ্যে কিছুই নেই। যেমন আমারও কিছু চাওয়া পাওয়া নেই, এই দলটাতে আসছি বলে বা রাজনীতির নামছি বলে আমারও কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমি রিটায়ারমেন্ট, পেনশন পাচ্ছি, একটা ছোট দোকান আছে, চলে যাচ্ছে। আমার 2 ছেলে ভালো শিক্ষিত, তারা উপার্জন করে খাচ্ছে। এটা একটা খুব সুন্দর চমৎকার কথা বললেন আপনি, যে মানুষ তো অনেকভাবেই রাজনীতিতে আসে, আমরা দেখছি আর কি। মানে এবার কেউ কেউ দলও পাল্টাচ্ছে বিভিন্ন লোভে পড়ে, তো আপনার কথায় সেটা প্রকাশ পাচ্ছে না। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনার ওয়ার্ডে, আপনি তো দীর্ঘদিন ধরে আছেন, তারপর 11 সাল থেকে আপনি শিলিগুড়িতে আছেন, আপনার ওয়ার্ডে কি বলছেন মানুষের কাছে, কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন? আমি প্রতিশ্রুতি এটা নিয়ে যাচ্ছি, প্রথম হচ্ছে আমার এলাকা, আমি যখন এখনই বললাম আপনাকে, আমি আমার মানে 47 নম্বর ওয়ার্ডটাকে নেশামুক্ত করতে চাই প্রথম। আচ্ছা। প্রচুর পরিমাণে বাচ্চা ছেলেমেয়েরা অ্যাডিক্ট হয়ে গেছে, আর যাদের ছেলেমেয়েরা অ্যাডিক্ট হচ্ছে তাদের পরিবার প্রচণ্ড কষ্টে আছে, কারণ প্রতিদিন এতটা টাকা বেয়ার করা তাদের পক্ষে সম্ভব না। যেমন করে হোক তাদেরকে দিতে হচ্ছে, স্বেচ্ছায় দিতে হচ্ছে। কেউ কেউ আবার শুনতে পাচ্ছি বন্ধন স্কেচ থেকে টাকা তুলে তাদের দিচ্ছে। চামারি করে এইসব। তারপরে তো চুরি চামারি তো আছেই। তো মা বাবার সন্দেশে এই জিনিস ভেঙে দিচ্ছে, ওই বাড়ির চুরির জিনিস চুরি, আগে তো প্রথম বাড়ির চুরির জিনিস চুরি করে। এই যে সাধারণ মানুষগুলো এইভাবে কষ্টে জীবনযাপন করছে, আমার কাছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার কখনো মনে হয়েছে এটার জন্য রেসপন্সিবিলিটিকে, মানে স্টেট গভর্নমেন্ট বা এই লকডাউন, ইকোনমিক কন্ডিশন, কেন এরকম হয়ে যাচ্ছে যুব সমাজ? রিসেন্ট যেটা বেশি দেখা যাচ্ছে সেটা আমি বলবো, এই করোনার সময় যে লকডাউনটা হয়েছে, এতে মানে পার্সেন্টেজটা বাড়ছে, বেকার হয়ে গেছে, তখন নেশাগ্রস্ত হয়ে গেছে, বাস এইভাবে মানে একটু বেশি হয়ে গেছে। তবে এর জন্য দায় আমি টোটালি বলবো প্রশাসনের দায়, সরকারের দায়। সরকার চাইলে কি করতে না পারে। আমি যেখানকার স্পটটা বলছি, সেই স্পটটা মাটিগাড়া পুলিশ স্টেশন থেকে 200 মিটার দূরত্বে। আচ্ছা। সেই দূরত্বের মধ্যে শিলিগুড়ির টোটাল লোক ওখানে যাচ্ছে, ড্রাগস কিনছে, গাঁজা কিনছে, সমস্ত কিছু করছে। কি করে করতে পারে? পুলিশি সহায়তা সেইভাবে পাচ্ছে না। মাঝখানে যে কমিশনার এসছেন গৌরব মহাশয়, উনি মাঝখানে একটু স্ট্রিক হলেন, দেখলাম 2 দিন পুলিশ, তাতে কি লাভটা? এখন আবার নেই, কে 2 দিন ধরপাকড় হলো, ব্যাস হলো। আপনার কি মনে হয়, মানে যেহেতু এবার শিলিগুড়ি শহরে এমএলএ আপনাদের এবং এমপিও আপনাদের, তাহলে আমি যদি ধরে নিতে পারি যে জনবিন্যাসে যে প্রতিফলনটা আছে সেটা বিজেপির প্রতি তাদের একটা সমর্থন, সেটা তো প্রমাণ হয়ে গেছে, আমরা এমএলএ এমপি পেয়েছি, সেই ক্ষেত্রে কতটা আশাবাদী যে আপনারা বোর্ড তৈরি করতে পারবেন? আমরা আশাবাদী এই কারণে, যারা 19 লোকসভা ইলেকশনে রাজু বিষ্টা মহাশয়কে জিতিয়েছেন দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে, আবার এই যে 6 মাস আগে যে বিধানসভা ইলেকশন গেল, তাতে সমপরিমাণ ভোট দিয়ে ডক্টর শঙ্কর ঘোষকে জিতিয়েছেন। তাদের তো একটা কোনো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য মানে এই বিধানসভাতে হয়তো পুরো হয়নি, সরকার হয়তো হলো না, কিন্তু এখন আমাদেরকে ভাবতে হচ্ছে, বা ভাববে মানুষরা, আমরা তাদেরকে ভাবনার জন্য এই চিন্তা তাদের কাছে ছেড়ে দিয়েছি, যে এই দুটো করার পরে কিন্তু যদি আপনারা এখন না কিছু করেন, তাহলে আপনার যে বাকি দুটো যে আপনি ভোট দিয়েছেন, তাহলে টোটালি ওটা জলে গেল। আচ্ছা। কারণ এখন আপনার নিজস্ব ব্যাপার, আপনি এর আগে দিয়েছেন, সেটা হচ্ছে সমগ্র ব্যাপার। এখন আপনাকে ভাবতে হবে আমার নিজস্ব ব্যাপার, আমার শহর শিলিগুড়ির ব্যাপার। আমাকে ভোট দিলে পুরো শহরের ব্যাপার বিকাশ হবে। যেমন ধরুন, আমাদের যে রাজু বিষ্টা মহাশয় আছেন, তার প্রচণ্ড কাজের খিদা। আবার ধরুন এই শঙ্কর ঘোষ মহাশয়, তারও প্রচণ্ড কাজের খিদা, তারা কাজ করতে চায়। ইতিমধ্যে শুনেছেন নিশ্চয়ই আপনারা, সেন্ট্রাল থেকে ডাইরেক্ট রাজু বিষ্টা মহাশয় কয়েকটা প্রজেক্টের ফান্ড রিলিজ করে আনছে, যেটা কয়েক মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু ওনার বিরুদ্ধেও অভিযোগ, যেটা বিরোধীরা করে, যে বহিরাগত, যেটা শঙ্করের বিরুদ্ধে করা যায় না,
তো উনি সেইভাবে স্যাটিসফাই করছেন মানুষ? উনি বহিরাগত বলুক ওনাকে, এখানে তো পশ্চিমবাংলা সবাই বহিরাগত। এখন যে মনে করেন যে মমতা ব্যানার্জি গোয়াতে যাচ্ছে, উনি কি ওখানকার ভূমিপুত্রী? একদম। উনি যে ত্রিপুরায় যাচ্ছেন, ওখানে কি উনি ভূমিপুত্রী? ওনার একটা স্লোগান তৈরি হয়েছে বহিরাগত। বহিরাগত কেউ না, ভারতীয় আমরা। ঠিক। উনি বহিরাগত হতে পারে, আমরা সবাই হচ্ছে ভারতীয়, আমাদের কাছে কেউ বহিরাগত নেই। নির্মলবাবু, একটা প্রশ্ন হচ্ছে যে বিগত যে বোর্ডটা ছিল, একটা কোয়ালিশন বোর্ড ছিল, বাম কংগ্রেস সমর্থিত বোর্ড, এবং সেই সময় যিনি মেয়র ছিলেন অশোকবাবু, এবারেও তিনি দাঁড়িয়েছেন, তো তাদের একটা অভিযোগ ছিল যে আমাদেরকে রাজ্য সরকার সাহায্য করছে না, ফান্ড অ্যালোকেশন করছে না। তো এবারেও যদি আমি ধরেই নিই যে বিজেপি আপনাদের বোর্ডই আসবে, তাহলে পরে কিন্তু সেই সমস্যাটা কি থেকে যাবে? সেটা আপনারা কিভাবে মোকাবিলা করবেন? আমাদের এমপি মহাশয় বলেছেন এনি হাউ সেন্ট্রাল থেকে উনি এখানকার ফান্ড অ্যালাউট করবেন। আর সাথে উনি ঘোষণা করেছেন যেটাকে মডেল সিটি ঘোষণা করা হবে, অটোমেটিক কেন্দ্রের থেকে আলাদা একটা ফান্ড আসবে। আর শিলিগুড়ি যেটা মানে সবচেয়ে বেশি প্রয়োজন আজকের তারিখে, সেটা হচ্ছে যানজট। এটা সবচেয়ে বড় প্রয়োজন। নালা নর্মদা এগুলো চলবে, প্রত্যেক দিনের সমস্যা এটা চলতে থাকবে, এটা সমস্যা সারা জীবন শেষ হবে না। কিন্তু যানজট সমস্যাটা একটা এমন জায়গায় পৌঁছে গেছে, আজকে যদি ইতিমধ্যে যদি সমাধান না খোঁজা হয়, তাহলে আগামীতে ভয়ঙ্কর হবে। আপনাকে এখান থেকে ওই সেবক মোড় যেতে 1 ঘন্টা টাইম লাগবে। তো সেরকম কোনো আমি বলছি লেআউট বা প্ল্যান আপনাদের রয়েছে? ফান্ড থাকবে তো আনবে, তবে না লেআউটটা হবে। আগে তো ফান্ডের ব্যাপার। রাজ্য সরকারের কাছে ক্ষমতা নেই এটা করার মতন, একমাত্র সেন্ট্রালের সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই করতে পারবে না। আর সে নিয়ে আমাদের এমপি মহাশয় লেআউটও হচ্ছে, কাজও চলছে, তার মধ্যে অনেক প্রজেক্ট উনি এইসব নিয়ে কাজ ভাবনা চিন্তা ওনারা করছেন। আমাদের শঙ্কর ঘোষ মহাশয় তার মধ্যে আছেন। এই জিনিসটা কি প্রভাব ফেলতে পারে নির্মলবাবু? সেটা হচ্ছে যে বিগত দিনে দেখা যাচ্ছে যে অনেকে কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট থেকে তো বটেই, আপনাদের দল থেকেও বেশ কিছু লোক তৃণমূলে জয়েন করছে। তো এই যে লসটা, ক্ষরণটা, সেটার একটা নেগেটিভ প্রভাব এই কর্পোরেশনে পড়তে পারে ভোটে? না, সেরকম আমাদের পড়বে না। এই রাজনীতিতে পশ্চিমবাংলায় যাতায়াত, বিশেষ করে আমি যতদিন ধরে রাজনীতিটাকে ফলো করার চেষ্টা করছি, ততদিন ধরে দেখছি এখানে যাতায়াতের একটা মানে চেনা গলির মতন। আচ্ছা, ঠিক আছে, আমি এই ভাষায় বলবো। তো এরা যাবে আসবে, এদের কোনো উদ্দেশ্য নেই, আদর্শ নেই। এরা যাবে আসবে, আগামী দিনও আসবে যাবে। তো আমি তাদের মুষ্টিমেয় যারা যে দলেই থাকুক না কেন, আমি তাদের বলবো না যে এই দল বা ওই দল, তারা হচ্ছে প্রকৃত আদর্শবাদী, সে যেই দলেরই হোক। ওরা আর কিছু থাকবে আর সরকার পক্ষে জানেনি যে এখানকার কালচারই হয়ে গেছে সরকার পক্ষের কাছে যেতে হবে, কিছু পাওয়া বা না পাওয়া না। সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপত্তার জন্য। আমি সরকার পক্ষের মিটিং মিছিলে হাঁটবো, তবেই আমি নিরাপদে থাকবো, নাহলে আমি থাকবো না। মানে সেটা আপনি বলতে চাইছেন নিরাপত্তাটা নিজের? হ্যাঁ, নিজের, 100% নিজের। নাকি কোনো কিছু পাওয়ার লোভ? না, পাওয়ার লোভের জন্য দেখুন, চাকরি নেই পশ্চিমবঙ্গে, চাকরি নেই। এই লোকটা যারা করছে তারা বেকার করছে। আর কর্পোরেশনের ইলেকশনে যদি কেউ চাকরি দেওয়ার ভাওতা করে, আমি তো বলবো তাহলে ঝাড়ু মারা শিখতে হবে তাকে। সেটা সম্ভব না। ওই কাজ কাউন্সিলর এটাই আছে, এটাই দিতে পারে, ময়লা পরিষ্কার করার, এটা। আর তো কোনো কিছু করতে পারে না আমার মনে হয়, যতটুকু অভিজ্ঞতা। তো সেই কাজটাই দিতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে করে আসছে তারা কোথায় যাবে? তো কাজ তো নেই। একটাই আছে আমার কাছে, যেটা মনে হয় বা কথা বলি লোকের কাছে, শুধুমাত্র নিরাপত্তা। আপনার ম্যানিফেস্টোতে একটা জায়গায় আপনি লিখছেন যে আপনাকে আপনার ওয়ার্ড নির্বাচিত করলে 24 ঘন্টা আপনাকে তারা পাবে। হ্যাঁ, তো সেটা সম্ভব? মানে আপনি সেইভাবে সার্ভিস দিতে পারবেন? 24 সম্ভব বলেই তো আমি দিচ্ছি। আমি ওনাদের কাছে একটাই প্রতিশ্রুতি, আমাকে 24 ঘন্টা অ্যাভেলেবেল পাবে। তাদেরকে আমি কি করতে পারবো আমি সেটা জানি না, কিন্তু 24 ঘন্টা, যেরকম নার্সিংহোমে লেখা থাকে না 24x7, আমাকে ততটাই পাবে, কারণ আমি ফ্রি। এক্স্যাক্টলি। মানে আমার তো কর্মজীবন ফ্রি, আমার তো কোনো কর্ম নাই। আমি বেছে নিয়েছি আমি সমাজের কর্ম করব। আমি যে সার্ভিসটা করে আছি ওটাও তো 24 ঘন্টা ছিল, আর এটাও আমি বেছে নিয়েছি 24 ঘন্টার। আমাকে যখনই পাবে ডাকবে, যে সময় ডাকবে, তারা পায় আর পাবেও।
তা আমি বেছেই নিয়েছি এটা। আপনি সারা জীবন মানে আপনার কর্মজীবনটা আপনি রাষ্ট্রের জন্য কাজ করেছেন এবং আপনি যে ইনসার্জেন্সির কথা বলছেন সেটা তো মানে আমরা সুখে থাকি আর কি, আপনারা লড়াই করেন, আমরা নাগরিকরা সুখে হ্যাঁ। থাকি। সেই রকম একটা ডিসিপ্লিন জায়গা থেকে আপনি এসছেন এবং এখন পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষ বা আমি যদি ছোট করে শিলিগুড়িও ধরি, সেখানে রাজনৈতিক যে পঙ্কিলতা, তারপরে ধরুন খেয়ে এই মান অভিমান, এর মধ্যে আপনি স্বচ্ছন্দ বোধ করছেন? স্বচ্ছন্দ বোধ এখনও বুঝি করছি আমি, এই কারণেই আপনি হয়তো অন্য ওয়ার্ডে পাবেন কিনা আমি জানি না, আমার ওয়ার্ডে আমি কংগ্রেসে যে দাঁড়িয়েছে তারও অফিসে গিয়ে বসি, যে সিপিএমে মুকুল সেনগুপ্ত দাঁড়িয়েছে তারও অফিসে গিয়ে বসি, আমি সবার সাথে ওঠা বসা করি। আমার প্রয়োজন 15 তারিখ অবধি না, আমার প্রয়োজন আমার জীবন শেষ অবধি, তাদেরকে নিঃশ্বাস অবধি আমার তাদের প্রয়োজন। তো সুতরাং আমি তাদের সাথে মিশবো না তো কাদের সাথে মিশবো? 15 তারিখে তো খেলা শেষ। আপনি বলছেন রাজনৈতিক সৌজন্যতাটা আপনি দেখাচ্ছেন। হ্যাঁ, অবভিয়াসলি আমাকে দেখাচ্ছি, কি দেখাবো, আগামী দিনেও দেখাবো। ধরুন একটা কথা বলছি, উদাহরণ দিচ্ছি। এসডিও মহাশয়ের আমাদের সাথে তথ্যকেন্দ্রের মিটিং ছিল, তো ওখানে বসছে, যেহেতু 47 থেকে এসেছি, তা সবাই আমাদের ডাকাডাকি হলো 47 ওখানে বসবো চলো। তো একজন মাঝখান থেকে দুজন মহিলা বলে বসলো, না না ওখানে যাবে না। আমি বললাম ওটা তো আবার আপনাদের কালচার হতে পারে, আমাদের 47-এর কালচার এটা না। আমরা ওখানটাই, আমরা 4টা দল ওখানেই বসেছিলাম, একে সারি। তাহলে তো এইটা তো আপনি একটা দারুণ কথা বলছেন, যে যেটা আজকাল বেশি ওয়ার্ডে পাওয়া যায় না। পাওয়া যায় না। আমরা একটা উদাহরণ, ওটা আপনি কোনো সময় কাউকে ওখানে ক্যামেরাম্যানকে পাঠিয়ে দেখবেন, হয়তো ম্যাক্সিমাম টাইমই হয়তো কোনো অফিসে আমি বসে আছি। তাহলে লড়াই যেটা হচ্ছে সেটা সুস্থভাবে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, চেষ্টা এটা। নাগরিকদের উপরে ছেড়ে দিয়ে। হ্যাঁ, নাগরিকদের উপর টোটালি, যারা যারা মনস্থির করেছে তারা সেইভাবে ভোট দিবে, তাদের যাকে ভালো লাগে, যে পন্থাকে ভালো লাগে তাকে দিবে। আমাদের কাজ হচ্ছে বোঝানো মানুষকে, আমাদের কাজ তার থেকে ছিনে নেওয়া না। সে দেবে, সে আগ্রহ আসবে, দেবে, যাকে পছন্দ হবে তাকে গ্রহণ করতে হবে সেটা। এই যে ভোটটা আপনার পিছিয়ে 12ই ফেব্রুয়ারি হয়ে গেল, এবার তারপরে আপনি আপনার প্রচার জোরদার করেছেন এবং আমরা দেখছি আপনার বিভিন্ন লিফলেট, মানুষের থেকে কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, একটা জিনিস হচ্ছে, বামফ্রন্ট এতদিন চালিয়েছে, আমি এটাও মিথ্যা কথা বলতে পারবো না যে 47 নম্বরটা কোনো কাজ হয়নি, এটা তো না, অনেক কাজ হয়েছে। তখনই যখন এদের সরকারে ছিল, যখন এদের কর্পোরেশন বোর্ডে ছিল, তখন হয়েছে। বিগত 5 বছর ধরে সরকারেও নেই, কিছুতেও নেই। দেখলেন যে কর্পোরেশন চালালো কি করে, এমপি ল্যান্ডের ফান্ড হ্যান ত্যান দিয়ে অনেক কিছু সাহায্য করেছে, অনেকে এইভাবে চলছে। সেটাই আমার প্রশ্ন ছিল, যে মানে স্টেট স্পন্সরটা তো হবে না, না হোক। আমাদের এমপি আছে, তার এমপি ল্যান্ডে টাকা আছে, এমএলএ আছে, তার টাকা আছে, আমরা ডাইরেক্ট কেন্দ্রের থেকে টাকা নেব। আর শিলিগুড়িকে মডেল শহর গড়ার জন্য আমরা সেন্ট্রালের কাছে আবেদন আছে আমাদের। এমপি আগের থেকে শিলিগুড়ি শহর গঠন করো, এক্সট্রা করে পয়সা আসবে তার জন্য, আমাদের এমপি মহাশয় বলে দিচ্ছে আগের থেকে। আপনাদের এলাকাটাতে তো সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ওই মাল্লাগুড়ি, যদি আমি ধরি তাহলে সেখানে ওই দার্জিলিং মোড়ের জ্যাম, তারপরে আপনি যদি আপনার এলাকাতে আসেন পাতি কলোনি, সেখানেও একটা বিরাট বড় ডেভেলপমেন্টের সুযোগ আছে, রাস্তাঘাট, পানীয় জল। পানীয় জলের অসুবিধা তো আছেই, যেটাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। পানীয় জল যেটা রিসেন্ট একটা হলো, ডিপ বোরিং করে, তা আয়রন জল, অর্ধেকের বেশি লোক ওই জল খেতে পারছে না। আর একটা সাপ্লাই যেটা এখান থেকে আসে, সেটা জল একটু সামান্য। তো আমাদের তো এটাই হচ্ছে যে 24 ঘন্টা স্বচ্ছ জল যাতে পায়, আর অপচয়টা যাতে বন্ধ হয়, এটা আমাদের প্রথম কাজও আছে জলের বিষয়। আর যার জন্য মানে স্বচ্ছ জলের জন্য কেন্দ্রের থেকে তার বাজেটও আসছে, আচ্ছা, এটা দিতে তো বাধ্য উনি। নির্মলবাবু, আপনার কি মনে হয়, আমি যদি ন্যাশনাল পলিটিক্সের কথা বলি, মানে ধরুন আপনি তো বিজেপি ক্যান্ডিডেট, আপনি নির্দল হয়ে দাঁড়াননি, তো সেক্ষেত্রে বিরোধীরা এই পয়েন্টগুলোকে, যেমন ধরুন পেট্রোলের দাম, ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি, তারপরে নানান রকম ইদানিং পেগাসাস এই সব রয়েছে, এবং সেগুলো সবই মোদির বিরুদ্ধে তাদের একটা অভিযোগের তীর, সেইটা কি আপনাকে ফেস করতে হচ্ছে? না, এখানে হচ্ছে আঞ্চলিক ব্যাপার। হ্যাঁ, আর এখানে আমি তো মনে করি আমার অঞ্চল নিয়ে কথা বলাটা বেস্ট। একদম ঠিক আছে, আমি অত হাই লেভেলের কথাবার্তায় গিয়ে লাভ নেই। আমি এখন কেন্দ্রে কি করছে সেই কথা বলাতে, তো কেন্দ্র যা করছে সেটা তো বুঝেই যাচ্ছে, তার ভোট তাকে দিয়েই যাচ্ছে, যারা মানুষ বোঝার। সেদিনই আমাকে একজন জিজ্ঞেস করলো গ্যাসের দামটা,
আমি তাদের বুঝলাম, দিদি গ্যাসের দামটা ঠিকই সত্যি সবারই লাগছে, কিন্তু কিছু জিনিস তো ভাবতেও হবে। এই যে আজকে 2 বছর ধরে করোনা, গভর্নমেন্টের ইনকামের সোর্স কি? রেভিনিউ কম হয়ে গেছে, রেলওয়ে বন্ধ। কিন্তু রেলওয়ে বিক্রিরও অভিযোগ আছে। ওটা বিক্রি না, ওটা প্রাইভেটাইজেশনের একটা ব্যাপার, ওটা কোনো বিক্রি হয়নি, প্রাইভেট করেছে যাতে ইনকামটা বাড়ে, স্বচ্ছতা হয়। আর করবো না, এটা সব জায়গায় আছে, বিক্রি হয়নি তো এমন না। এর আগে কি বিক্রি হয়নি? অনেক জিনিস মানুষ বিক্রি- বলছে যদি প্রাইভেটাইজেশনের দিকে যাই তাহলে তার সার্ভিসটা যেমন খুব সুন্দর পাওয়া যাবে, হ্যাঁ। তেমন ধরুন প্রাইস হয়, তার টিকিট এই ওই সবই তো বেড়ে যাবে। হয়তো সেগুলো সাধারণ মানুষের হয়তো সেটা গভর্নমেন্ট কন্ট্রোল করবে কিছু, নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে তাদের। এমন তো না যে একদম ছেড়ে দিয়েছে বা কোনো কিছু করবে না, এটা তো না, নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে যেটা আমাদের লেভেলের না। তার জন্য পেছনে কোনো কমিটি আছে, তারা দেখবে সেটা। এবং যতদূর আপনি যে পোস্টে দাঁড়িয়েছেন একটা কাউন্সিলর, তার সঙ্গে তো আপনার ওয়ার্ডের একদম গ্রাসরুট লেভেলের একটা মানুষের সম্পর্ক থাকে। হ্যাঁ। সে নিশ্চয়ই পেগাসাস নিয়ে নিয়ে ভাববে। মাথা ঘামাবে না হ্যাঁ, সে। তো তার বেসিক ডিমান্ড হচ্ছে আমার বাড়ি ঘর, নালা, জমি নিকাশি, প্লাস আপনি যেটা ভীষণ ইম্পর্টেন্ট দিয়েছেন যে জায়গাটাতে যে ড্রাগসের একটা ব্যাপার, এবং সেইখান থেকে কিন্তু সমস্ত কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো হয়। তাহলে ডেফিনেটলি আপনার একটা দায়িত্ব বর্তাবে আর কি, আপনার ওয়ার্ডের নাগরিকদের একটা অভিভাবক হিসেবে আপনাকে তারা চাইবে। তো সেক্ষেত্রে আপনি প্রতিশ্রুতি কতটা পালন করতে পারবেন? আমি দেখুন, একটা বেল্ট ফোর্সের থেকে চাকরি করে এসেছি, আমার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, প্রশাসনিক একটা ভাব আছে। যদি আমার এলাকার পুলিশ স্টেশন যদি আমাকে আমার সহযোগিতা নেয়, ওনাদের অর্ধেক কাজ আমি কম করে দিতে পারবো, ঠিক ঠিক, যেটা একটা অন্য কোনো সাধারণ পাবলিক সেটা পারবে না। বিষয়টা আছে, ঠিক আছে, আমি অর্ধেক পুলিশের কাজ আমি করে দিতে পারবো, প্রশাসনকে হেল্প করতে পারবো, যেটা অন্য কেউ পারবে না। হতে পারে প্রভাব খাটাতে পারে, অনেক কিছু করতে পারে, সেটা আলাদা জিনিস। আমি গ্রাসরুটে তাদের যে লেভেলের জিনিস পদ্ধতি কাজ করার বা কিছু, সেই জিনিস আমি তাদেরকে অনেকটা হেল্প করতে পারবো। নির্মলবাবু, আপনি অনেকগুলো মানে চতুর্মুখী ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন, কাকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এখন তো ওখানে প্রতিদ্বন্দ্বী বলতে TMC সিপিএম ছিল, সিপিএম ছিল, তো সিপিএম এখন সেই জায়গাটা নেই। তো ওভারঅল এখন দুজনই আছে, প্রতিদ্বন্দ্বিতা হাই আমি আছি, আচ্ছা, আমি উপরে আছি, আমি জিতবো ওখান থেকে। কারণ টিএমসি যে দাঁড়িয়েছে তাকে লোকের পছন্দ না, তার দলেরই পছন্দ না। প্রথম কথা, তারা যে একসাথে এতদিন ধরে রাজনীতি করলো, তার দলেরই পছন্দ না। সে সাধারণ মানুষের কি করে পছন্দ হতে পারে? বলেন কি? হ্যাঁ, মানে টিএমসি থেকে যে যাকে দাঁড় করানো হয়েছে, হ্যাঁ, সেই দলই তাকে খুব একটা support যে করছে। দলের তার অর্ধেক ভাগ হয়ে আছে, বাকিদেরকে পা ধরতে হচ্ছে মানুষকে গিয়ে, তাদের হায়ার লিডারকে গিয়ে তাদেরকে বোঝাতে হচ্ছে। এই যে সেটা আপনার ইলেকশন যে পিছলো, এটা কি কি কারণে পিছলো? ড্যামেজ কন্ট্রোলের জন্য। একটা সমস্যা কিন্তু আপনাদের দলেও এসেছিল, আমরা জানি, সেটা হচ্ছে যখন শঙ্কর ঘোষ বিজেপিতে জয়েন করলো, তখন কি একটু বিক্ষুব্ধ ছিল আপনাদের দলের কিছু লোক, হয়তো বা সাময়িকভাবে বোঝার ভুল বা আন্ডারস্ট্যান্ডিং এর একটু দেরি হয়েছে, কিন্তু এর মানে মেবি একটু হতে পারে, কিন্তু আমার মতন বললাম যে আমার শুরু থেকে সংশয় ছিল না, কারণ উনারও একটা প্রভাব আছে, উনিও বহু বছর ধরে একটা রাজনীতির সাথে যুক্ত, খুব ভালো মানুষ উনি, মানুষের জন্য কাজ করার ওনার মধ্যে একটা মানে ওই যে ওই ভাষাতে তার বলতে পারো, যেহেতু ফোর্সের চাকরি, খিচুড়িওয়ালা ভাষা আমাদের, মানে শুদ্ধভাবে বলতে পারবো না, মানে আমি বললাম খিদা জিনিসটা ওনার কাছে, মানুষের জন্য মানুষের কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, ইচ্ছা মানুষের কাছে পৌঁছাতে হবে, হ্যাঁ, দৌড়ে পৌঁছাবো না, স্কুটিতে পৌঁছাবো, এইভাবে একটা জিনিস ওনার মধ্যে আছে। তো সেই হিসাবে আমি ওনাকে খুব স্মরণ করি। ঠিক। এই মুহূর্তে আপনাদের যিনি এমপি, তিনি একটু আগেই আপনার সঙ্গে আমার অফলাইনে কথা হচ্ছিল যে তিনি বাজেটে ব্যস্ত আছেন, দিল্লি গেছেন। তো সেন্ট্রাল সাপোর্ট বা আপনার এমপির সাপোর্ট বা আপনার এমএলএ সাপোর্ট আপনি কিরকম পাচ্ছেন? ভালো পাচ্ছি, মানে তারা আসছে? আমাদের সাপোর্টের ব্যাপার, আমাদেরকে ওনাকে সাপোর্ট করতে হবে। আমাদের যদি শিলিগুড়িকে উন্নয়ন করতে হয়, শিলিগুড়িকে উন্নতির দিকে নিতে হয়, আধুনিক শিলিগুড়ি গড়তে হয়, আমাদেরকে সাপোর্ট করতে হবে ওনাদের। না, আমি বলতে চাইছি প্রচারে, যেমন ধরুন বিধানসভা ইলেকশনে আমরা দেখেছিলাম বাইরের থেকে প্রচুর মানুষ এসেছিলেন, বিজেপির অনেক বড় বড় নেতা এসেছিলেন, প্রধানমন্ত্রী অনেকবার এসেছিলেন, সেরকম ব্যাক করছেন আপনার দল? না, হ্যাঁ, সে করছে।
আমাদের দল বিশেষ করে চায় হচ্ছে লোকাল এমএলএ এমপিকে, সাধারণত যাদের ভোট দিচ্ছে তারা তাদেরকে চায়, এটা হচ্ছে স্বাভাবিক, এটা সাধারণ মানুষের কথা। আর বাকি আমাদের উচ্চ লেভেলে অনেক নেতা এমপিরা আসছেন, যোগাযোগ করছেন, কি হেল্প চাই, কি করতে হবে, এগুলো রেগুলার চলছে। একটা সময় একটা কথা ছিল যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিজেপি হাওয়া চলছে, তারপরে বিধানসভা ইলেকশনে দেখা গেল যে ৭৭টা আসন আপনারা পেয়েছেন, কিন্তু আরো বেশি এক্সপেকটেশন ছিল। তো সেক্ষেত্রে কি হাওয়া যেটা মানে আপনি আরো ফিল করবেন, কারণ আপনি নাগরিকদের কাছে যাচ্ছেন, ডোর টু ডোর যাচ্ছেন, সেই হাওয়াটা এখনো আছে? দেখুন, আমার ওখানটায় যে আমি দুটো ইলেকশন করেছি, তো আর আমি অত বড় রাজনীতিবিদ না, তো আমি দেখলাম যেমন আমার কথাই থাকে ওখানটা, যেমন আজকের তারিখও কথা, আমার সাথে কাউকে লাগবে না, আমার মিটিংয়ে আসতে হবে না, মিছিলে আসতে হবে না, আমার যদি মাইকে যখন কথা হবে তখন যদি কারো কানে যায় সে শান্তভাবে শুনুক, বা আমরা যখন ঘরে যাচ্ছি সে শুনুক। তো সেই হিসাবে বলবো, যা ওখান থেকে পারফরমেন্স আসছে বা যা ভোট দিয়েছে মানুষ, দুটোতেই ভালো লিড দিয়েছে, মানে বিধানসভা বা লোকসভাতে। হ্যাঁ, তো সেই হিসেবে আমি বলছি এখনও মানুষ সাইলেন্স আছে। যেমন বলছি, আমাদের টিএমসি যে দাঁড়িয়েছেন তার কলোনিতে সেখানে একটা হুইপ জারি করা আছে, বাড়ির থেকে অন্য দলের কোনো কথাবার্তা হ্যান ত্যান, তার চারপাশে মোটরসাইকেল নিয়ে কিছু ছেলে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখছে। ঠিক আছে, তো হয়তো পারে একটা কলোনিতে করতে পারে, কিন্তু সব জায়গাতে করতে পারে না। তো দিবে তো মত ব্যালটে, মানুষে দিবে। ঠিক, তবে চাবো যেন মানুষ স্বচ্ছভাবে ভোটটা দিতে পারে। আমরা যেটা দেখছি মানে স্টেট পলিটিক্সের ক্ষেত্রে আপনাদের যিনি সর্বভারতীয় জেলা সহসভাপতি দিলীপ ঘোষ, তাকে বারবার বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে, সে 5 জন নিয়ে যাক, 10 জন নিয়ে যাক, এটা বক্তব্য না আমার। আপনাকে কি সেরকম কিছু ফেস করতে হচ্ছে? মানে আপনি কি ওই কোভিড প্রোটোকল মেনে? আমার যে বলছি, আমি আগেই বললাম যে আমার মিটিং মিছিলে লোককে আসতে হবে না, আমি লোকের কাছে যাব, আমার যে কথা বক্তব্য আমি তার কাছে তার ঘরে গিয়ে বলবো, আর আমি অত সংখ্যকই লোক নিয়ে যাব যেটা প্রোটোকল মান। কারণ বিরোধী দলে আছে, এটা যখন তখন আমাদেরকে যে কোনো এলিগেশন লাগাতে পারে, আর তা আমি এইটুকু রাজনীতি জীবনে হয়ে গেছে আমার অভিজ্ঞতা। আপনাকে বললাম যে ড্রাগসের ব্যাপারে আমি আন্দোলন করছি, আমার উপরে 6টা কেস আছে আন্দোলনের জন্য। স্টেট ভার্সেস নির্মল বাগ। হ্যাঁ, আচ্ছা, তো এখানটা এই জন্যই বলি যে সাধারণ মানুষকে কেন সে টার্গেট হতে যাবে, থাক, উনি যেন ওদিন সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে আসতে পারে, বাস এটুকুই দরকার, তার মতটা প্রকাশ। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে দেখেছি এবং আমি জানি যে টিএমসির অনুব্রত মণ্ডল কাল পরশু শিলিগুড়িতে আসছেন টিএমসির এই প্রচার করতে, তার অনেকগুলো গুড় বাতাসা এইসব আছে, এবং বিগত পঞ্চায়েত ভোটেও আমরা দেখেছি সুষ্ঠুভাবে সেভাবে হয়নি, সেটা সবাই স্বীকার করে। আপনি কি মনে করেন শিলিগুড়ি ইলেকশনে আপনার ওয়ার্ডে যে ইলেকশনগুলো হবে সেগুলো, আপনি একটু আগে যে কথাটা বললেন সেটাকেই নিয়েই সুস্থভাবে ভোটটা হবে? আপনি বললেন, আমি জানতাম না অনুব্রত মণ্ডল আসছে। আমি একটা কথাই বলবো, শিলিগুড়ি যে শান্ত পরিবেশ, সেই শান্ত পরিবেশকে অশান্ত করতে আসছেন উনি। আপনি আজকের তারিখে ইন্টারভিউটা আমার লিখে রাখেন, বিগত কোনোদিন যা কিছু হয়নি, যদি উনি আসেন আর সেরকম যদি ভাষণ দেন, তাহলে এখানটায় বিপরীত কিছু, আগের মতো অনেক শান্ত, এবং অনেক শান্ত, সেই পরিবেশটাকে নষ্ট করতে উনি আসছেন। আপনি আজকে ইন্টারভিউটা রেখে দিবেন, এটা যদি না হয় আমাকে বলবেন। ঠিক, আমরা এসকে লাইভে এতক্ষণ কথা বললাম, যদিও খুব স্বল্প সময়। আমরা নির্মল বাবুর কাছ থেকে আরও অনেক কিছু শুনতে চাইবো পরবর্তীকালে, আমাদের যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। 47 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হয়েছেন এবং আশাবাদী উনি, আমাদেরও এসকে লাইভের তরফ থেকে শুভেচ্ছা রইল। এবং আপনাকে বলি যে আমাদের এই এসকে লাইভের প্রচুর দর্শক আছে, আপনার ওয়ার্ডেরও বেশ কিছু দর্শক আছে। তো এই অনুষ্ঠানের শেষে তাদের উদ্দেশ্যে 1 মিনিটের একটু যদি কিছু বার্তা দেন অন ক্যামেরা। আমি সাধারণত রাজনীতি না, আগে বললাম আমি সমাজের জন্য কাজ করতে নেমেছি। হ্যাঁ, তবে কোনো রাজনৈতিক দলের সাথে থাকলে সেই কাজটা করতে সুবিধা হয়। অনেকগুলো গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলোতে আমি ফিল করেছি, যেমন মেডিকেল লাইনে কেউ আর সাধারণ মানুষের কথা শোনে না, কোনো হেল্প পাওয়া যায় না। সেখানে যদি কোনো
হাই লেভেলের লোকের সাথে কথা বলে সেখানে ট্রিটমেন্ট, সাধারণ মানুষের ট্রিটমেন্টের জন্য অ্যাপ্রোচ করি, তারা হয়তো সেই লাভটা পায়। তারপরে আমি আমার এলাকা দিয়ে বললাম, আজকে আমার এলাকা বলে কেন, সারা শিলিগুড়িতে ড্রাগসের একটা বড় সড়ো ব্যাপার চলছে, কিছু ছোট ছোট ছেলে মেয়ে ওর মধ্যে চলে গেছে। আপনি ভাববেন না আপনারা যে আপনার ঘরে কোন দিন ঢুকবে সেটা আপনিও জানতে পারবেন না। ড্রাগস এমন একটা জিনিস, সুতরাং আপনারা প্রত্যেককে বলবো বাকি সমস্ত কিছু চলবে, কিন্তু আপনার বাড়িতে যাতে ড্রাগস না ঢোকে আপনি তার জন্য চোখ কান খোলা রাখবেন। আর রাজনীতি হবে, রাজনীতি চলবে, এটাই নিয়ম। শহরকে উন্নতি করার জন্য আপনারা যেভাবে এতদিন এমএলএ এমপিকে ভোট দিয়েছেন তার লাভটা ওঠানোর জন্য এবার কাউন্সিলর ভোটে পৌর কর্পোরেশনে পৌর ভোট গড়ে তোলার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। কারণ না হলে আপনাদের যে বিগত যারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের সেটা বেকার হবে, বৃথা হবে। আর যদি করেন তাহলে আগামী আমাদের এমপির মানে প্রতিজ্ঞা যে আগামী 4 বছরের মধ্যে শিলিগুড়িকে যা তৈরি করবে, 50 বছর শিলিগুড়িবাসী তা মনে রাখবে যে বিজেপি কিছু করে গেছে। তো সুতরাং আপনাদের কাছে এটুকু অনুরোধ থাকবে, হাত জোর করে অনুরোধ করব, আপনারা এই কথাটা মনে করে একটু মাথায় রেখে ভোটটা দেওয়ার দিন শান্তভাবে ভোট দিবেন। আর নিজের ভোট নিজে দিয়ে আসবেন, কারণ অন্যকে সুযোগ দেবেন না সেই ভোটটা লুট করার। ধন্যবাদ। এটা নিশ্চয়ই এই 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 যে আবেদন আপনাদের কাছে রাখলেন আপনাদের এলাকার বিজেপি প্রার্থী নির্মলবাবু, এবং সেখানে অনেকগুলো পজিটিভ পয়েন্ট উনি বলেছেন যে লাভ ওঠানোর ব্যাপার, অর্থাৎ একটা কাউন্সিলরকে নির্বাচন করলে সেই কাউন্সিলর আপনাদের হয়ে কাজ করবে। কাজে সেই ভাবনা চিন্তার নিরিখেই, এবং খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে যে উনি রাজনৈতিক পঙ্কিলতার মধ্যে একদম ঢুকলেন না এতক্ষণ ধরে আলোচনায়, এবং একটা ডিফেন্সের ডিসিপ্লিনারি অ্যাটিটিউড আমরা নির্মলবাবুর কাছে দেখলাম এখন এতক্ষণ পর্যন্ত। আমরা আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন সেই আবেদনও স্বয়ং নির্মলবাবু আপনাদের কাছে করেছেন, উনি কোনো বায়াসনেসের মধ্যে যাননি। আমরা এসকে লাইভের তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য, এবং নির্মলবাবু আপনাকেও অনেক সময়, প্রচারের সময় থেকে বের করে আপনি আমাদের কাছে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন এসকে লাইভ, আমাদের এই মহা কভারেজ এটা চলবে, এবং আগামী 12 তারিখ ভোট, 15 তারিখে গণনা, সব দিনগুলোই আমরা আপনাদের কাছে একদম সরাসরি তুলে ধরব। আজকে আপাতত এটুকুই, নমস্কার। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन डीपीएमआई में करवा दीजिए। DPMI बचे पिछले 20 सालों से पैरा मेडिकल का नामी इंस्टीट्यूट है। डीपीएमआई के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। और हाँ, ये सब तुम्हारे बजट। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हां, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड, साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका, आनंदविल, रागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000। To make a successful career in nursing is now possible. Med Studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such an great opportunity and enroll with Med Studies. Thank you. घर का फर्नीचर ही घर की शोभा होती है, गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130।
आपका भरोसेमंद चैनल एस के लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और